ছেলের ব্যাপারে কথা বলবো। আমার ছেলের বয়স 19+। ছেলের বয়স 19+। 19+, জি। ছেলে মানে অস্থির অস্থির ছেলে, জি। 4-5 বছর ধরেই এই তার অবস্থা। জি। আর তার কিছু সিমটম বলবো আমি। সে যে কোনো কাজ করে তার গুরুত্ব দেয় না। যেমন এক্সাম্পল স্বরূপ, সে ঘুম থেকে ওঠার পর সে ব্রাশ নেয় এবং পেস্ট নেয়, পেস্টের মুখ খুলে সে কোনোদিন পেস্টের মুখ লাগায় না। পানি খাইতে গেলে সে মুখ লাগায় না। সে ছিপি খোলা পানি খা, বোতলের ছিপি সে লাগায় না। এইগুলো তার এক ধরনের অবহেলা। এগুলো ফলো করতেছি। অনেক বলার পরেও মানে ডেন কেয়ার বা গুরুত্ব দেয় না ম্যাম। এই জাতীয় প্রবলেম আর কি তার। মানে যে কোনো কাজই করে সে গুরুত্ব নেগেটিভ তাকে চয়েস করে বেশি। মূলত তার যে কোনো কাজ করে মানে কাজ করে বুঝুকের বসে করে ফেলে, কিন্তু গুরুত্ব নাই কোনো কাজ। ছেলে পড়াশোনা কেমন করছে? পড়াশোনা কেমন করছে? হ্যালো, জি বলেন। জি, ছেলে পড়াশোনা কেমন করছে? বয়স 19, ও তো পড়ছে এখনো, ছাত্র। পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা এখন যে পরিস্থিতি, তার পড়াশোনা এখন এই সেমিস্টার সিস্টেম করা, তো এই সেমিস্টার মানে ড্রপ আছে, এই কন্টিনিউ করি নাই, আবার এখন ড্রপ অবস্থায়। সেমিস্টার ড্রপ করেছে? হ্যাঁ, ড্রপ করেছে। ওর কি কোনো মানে সেমিস্টার ড্রপ করেছে মানে ওর কি কোনো বছর বাদ হয়ে গেছে, ডিফল্টার ছিল? না না, এই এসএসসি পাস করার পরে তাকে ডিপ্লোমা লাইনে পড়াইছি, তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিতে, থার্ড সেমিস্টারটা এটা আর্থিক প্রবলেমের জন্য আমি ড্রপিং দিয়েছি। আচ্ছা, আর্থিক প্রবলেমের জন্য আপনি ড্রপিং দিয়েছেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এই বাচ্চাটা কয় নাম্বার? এই ছেলেটা আমার বড় ছেলে, তারপর আছে আবার মেয়ে, তারপর আরেকটা ছেলে ছোট। আচ্ছা, আপনি চাকরি করেন নাকি পেশাগতভাবে অন্য কিছু? আমি বিজনেসের সাথে জড়িত। বুঝিনি। চাকরি করেন? জি। আপনার স্ত্রী? হাউসওয়াইফ। বাচ্চাটাকে কি ছোটবেলায় মারধর বা বকাঝকা করতেন? না, তেমন মারধর এইগুলো আচরণগতভাবে করি নাই, খুবই কম করছি। তবে বকাঝকা করছি কিছু এই ইয়ার সময়, আপনার যখন সে 6 থেকে 7 এর পরে, 8 এর পরে একটু। আচ্ছা, ঠিক আছে। আমি একটু অতিথিদেরকে জিজ্ঞেস করি ওনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটু জানতে চাচ্ছি যে ছেলে তো লেখাপড়া এখন বন্ধ আছে, তাই তো? এমনিতে তার কাজকর্ম কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে? যতদিন পড়েছিল পড়ালেখা ঠিক ছিল? হ্যাঁ, এসএসসি পাস করতে তখন মনোযোগী এবং অমনোযোগী দুটার মধ্যে দিয়ে এসএসসি মোটামুটি চলছিল, তাই তো? নিজের যত্ন নেয়, মোটামুটি নিজেকে যত্ন নেয়, গোসল করে, খাওয়া দাওয়া ঠিক আছে? আবার অমনোযোগী হয়ে গেছে পড়াশোনা থেকে। আপনার ওই যে কাজকর্মে সে সিরিয়াস না, এছাড়া কি নিয়ে ভয় পেয়েছেন? কোনো কিছু গুরুতর কিছু আছে যেটা নিয়ে ভয় পেয়েছেন? ভয় পেয়েছি বলতে আসলে এখন এগুলি আসলে মানে সে কিছু বাজে ছেলেদের আড্ডায় পড়ে গেছে। এখন যেটা মানে ফিল করতেছি, এটা থেকে মানে তাকে মানে কথা বললে বুঝে কিন্তু লাইনে করতে পারছি না আর কি। মানে অসৎ সঙ্গে পড়ে গেছে? জি, অসৎ সঙ্গে পড়ে গেছে। এই যে অসৎ সঙ্গে পড়ে গেছে, এটা কি এই যে আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হওয়ার পর থেকে পড়েছে না আগে থেকেই ছিল? বন্ধ হওয়ার পর থেকে না, আগে থেকে ছিল, বন্ধ হওয়ার পরে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, অসৎ সঙ্গে পড়েছে মানে কি, মানে মাদক বা এরকম কিছু মানে নিয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, এরকম আমি সিম্পটম আমি পাইছি। মানে আপনার কি মোটামুটি শিওর যে সে মাদক ব্যবহার করেছে ছেলে? হ্যাঁ হ্যাঁ। ওকে। আর কোনো প্রশ্ন? বুশরা? ঠিক আছে, আমরা
আলোচনা করছে অতিথিদের সাথে, আপনি শুনেন। হ্যাঁ, জহির ভাই। প্রথমত যদি একটু অমনোযোগী থাকে, হ্যাঁ, এটা আমি এইভাবে দেখতে চাই যে ওর বয়সটা তো কিশোর বয়স, এই বয়সে কিন্তু অনেক সিরিয়াস এবং গোছানো বাচ্চাই বরং কম পাওয়া যাবে। তো হতেই পারে সে কোনো কারণে একটু অমনোযোগী আছে, পানি খেয়ে বোতল ছিপি লাগাতে ভুলে গেল, ঠিক আছে, টুথপেস্টের মুখটাও লাগাতে ভুলে গেল। এটা বিরক্ত না হয়ে আমি বলবো হালকা করে বলা, এমনকি একটু সাপোর্টই দেওয়া। এরকম আনমাইন্ডফুল বাচ্চা পরে কিন্তু অনেক ভালোভাবে গ্রো করেছে, এরকম আমার নমুনা জানা আছে। আমি নিজে আসলে যথেষ্টরও বেশি আনমাইন্ডফুল ছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা গুরুতর বলছিল যে অসৎ সঙ্গে পড়া, সেক্ষেত্রে আমার মনে হয় লেখাপড়া যে অফ হয়ে আছে এটা কিন্তু একটা গুরুতর হয়ে যাচ্ছে। লেখাপড়াটা শুরু হলে তার একটা লাইফের রুটিন হয়, একটা ড্রিম হয়, সে একটা ডিপ্লোমা করছে, সেটা শেষ হয়ে হয়তো জবে ঢুকবে, তখন কিন্তু লাইফটা সঠিক ট্র্যাকে ফিরবে, জীবনের একটা লক্ষ্য স্থির হবে। না হলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, করার কিছু নাই। সকালবেলা ও হয়তো লম্বা সময় ঘুমাবে, সারা রাত মোবাইল টিপবে, কারণটা হচ্ছে তার লাইফে তো অন্য কিছু দরকার পড়ছে না এই মুহূর্তে। গার্জিয়ান বলতে পারে তোমার বই আছে, বই পড়ো, বই থাকলেও আমার যখন ক্লাস নাই বই পড়াটা খুবই দুরূহ, পরীক্ষার প্রেশার নাই, কেন পড়তে বসে? যেই কারণে লেখাপড়াটা আমার মনে হয় সামহাও স্টার্ট করে দিতে হবে এবং সেখানে তাকে উৎসাহিত করতে হবে যাতে সে লেখাপড়ার দিকে যায়। এখন মাদকের যে সম্ভাবনা বা সৎসঙ্গ, কীরকম অসৎসঙ্গ, যদি এমন হয় যারা যাচ্ছে, যাদের সাথে ঘুরছে, তারা অনেকেই মাদক ব্যবহার করে বা ছেলেও মনে হচ্ছে কখনো কখনো মাদক ব্যবহার করেছে, তাহলে রিয়েলি সাবধান হওয়ার দরকার। আমি বলবো সেই ক্ষেত্রে ওকে রাজি করিয়ে ওকে কোনো কাউন্সিলিং এ নিয়ে যাওয়া উচিত, এটা এক নাম্বার। আর ওর মাদক ব্যবহার যদি থেকে থাকে, অকেশনালি ইয়ং পিপল অনেক সময় একটু গাঁজা টাজা খেলো, স্টিল দেন কতটুকু কি অবস্থা চেক করা দরকার। যদি একটু মাত্রার বেশি মনে হয় বা অকেশনালি হলেও, কেউ কখনো বলে না যে আমি রেগুলার, আমরা যাদের জিজ্ঞাসা করি সবাই বলে অকেশনাল, কিন্তু আসলে হয়তো সেটা গুরুতর। তেমনটা হলে আমরা ইউরিন টেস্ট করলেও কিন্তু গাঁজার পরিমাণ বা অন্যান্য নেশার পরিমাণ জানতে পারি, ডক্টরকে বললে ডক্টর লিখে দিবে, টেস্ট করা যাবে। এবং যদি মাদক থাকে তখন তাকে চিকিৎসা করতে হবে। প্রথম কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে হচ্ছে রোগীকে কোন একটা হাসপাতালে ভর্তি করে দিতে হবে। কোন হাসপাতাল? মাদকাসক্তি নিরাময় হাসপাতাল। যেমন আমাদের সরকারি তেজগাঁ বেগুনবাড়িতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, সরকারের অনেকগুলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আমরা বলি ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার, সোজা কথা গভর্নমেন্টের, সেটা কিন্তু বিভিন্ন বিভাগের শহরে আছে। এছাড়া আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলাদা ডিপার্টমেন্ট আছে, মাদকাসক্তি বিষয়ক ডিপার্টমেন্ট, সেখানে ভর্তি রেখে রোগী চিকিৎসা দেয়। তো এই সমস্ত জায়গায় চিকিৎসা করলে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ হলে ভালো, অ্যাটলিস্ট আটকানো থাকবে, সে আর নেশা পাবে না, রেস্ট্রিক্টেড থাকবে, তারপর বের হয়ে তখন নেশামুক্ত থাকবে। কিন্তু গার্জিয়ান মনে করে কি আমি 1 মাস বাচ্চাকে রাখছি, সে মাদক নেয়নি, ভালো হয়ে গেল। আমরা এই যে ডিটক্সিফিকেশন বা মাদকের চিকিৎসা, যেটা প্রাথমিকভাবে মানুষ যেটা করে, ডিটক্সিফিকেশন, আটকে রাখা, আমরা এটাকে বলি প্রি ট্রিটমেন্ট বা প্রাক চিকিৎসা। চিকিৎসা শুরুই হয় নাই, প্রস্তুতি। এরপরে বের করার পরে তাকে কাউন্সেলিং এ রেগুলার আনতে হয়, ডক্টরের তত্ত্বাবধানে রাখতে হয়, তারপর তারা গ্রুপ থেরাপিতে অ্যাটেন্ড করে। এমনকি যারা সাবেক মাদক ব্যবহারকারী তাদের জন্য আলাদা সেলফ হেল্প গ্রুপ, মানে যারা এখন মাদক নেয় না তারা একসাথে বসে কথা বলে, সাপোর্ট গ্রুপ। এরকম 2 রকম সাপোর্ট গ্রুপ আছে, একটা নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপ, আরেকটা হচ্ছে অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ। নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপকে এনএ বলে, অ্যালকোহলিক অ্যানোনিমাসকে এএ বলে। নেটে সার্চ দিলে ঢাকার মধ্যে বা বড় বড় বিভাগীয় শহরে কোথায় আছে সেটা পাওয়া যাবে। কাজে সেই জিনিসগুলো কিন্তু তখন করা দরকার। অনেকে যারা গুরুতর মাদকের সমস্যা যদি থাকে, ডিটক্সিফিকেশনের পর আমি বলবো তাদেরকে রিহ্যাবিলিটেশনে রাখা উচিত, আরও 3 মাস অ্যাটলিস্ট। তারপরে বের হওয়ার পরে আমরা কি করব, কাউন্সেলিং সহ নার্কোটিক অ্যানোনিমাস, অ্যালকোহলিক অ্যানোনিমাস, এই সমস্ত সাপোর্ট গ্রুপের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট সব মিলে থাকবে। লেখাপড়ায় ব্যাক করবে, যেহেতু মানে স্টাডি করার বয়স চলছে এই বাচ্চাটার এখন, এবং রেগুলার মনিটরিং। এখন অনেকে বলে যে মাদক কতদিন চিকিৎসা লাগবে, যে মাদকে আসক্ত আমরা তাকে বলি যে ফুল লাইফ চিকিৎসা লাগবে। কারণ রিল্যাপসের রেট তো এনি টাইম। আবার মানে এই দেশে হয় কি, সব দেশে সারা পৃথিবীতে এখন মাদক এত অ্যাভেলেবল হয়েছে যে আপনি 2-3 গলি সরে গেলেই আপনি পাবেন, এমন কোনো কথা নাই, বাসায় দিয়ে যাবে পর্যন্ত।
যে কারণে এটা কিন্তু এতটা হাতছানি। আর মাদকের আনন্দটা এরকম যে অতিরিক্ত কেমিক্যালি ইনডিউসড, ব্রেনের মধ্যে আনন্দ তৈরি করে, রিয়েল আনন্দই, কিন্তু আমি আসলে আনন্দের কিছুই ঘটে নাই। আমি ওই মাদক ব্যবহার করলে প্রচণ্ড একটা প্লেজার আসে। এখন নর্মাল প্লেজার তখন একদম পানসে হয়ে যায়, তখন এটা তারা মন ভরে না। আর যারা মাদক খায় সেই ফ্রেন্ডটা প্রায় দাওয়াত দেয় যে চলে আয়, ফ্রি দিয়ে দিব, মানে একবার চলে আসলে, একবার নিলে, তখন তারা একটা গ্রুপ, তারা একে অপরকে খাওয়ায় এবং নানা অপকর্মে লিপ্ত হয়, কারণ টাকা পাবে কোথায়। কাজে এই চিকিৎসাটা দরকার। এই বাচ্চাটার ক্ষেত্রে কতটুকু গুরুতর আমি জানি না, যদি গুরুতর হয় অবশ্যই তার ফুল চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে এবং এটা একটা লম্বা প্রসেস। এবং আমি বলবো যে শিওর না হয়ে না বলাই ভালো। অনেক সময় হয় কি, বাচ্চা একটু ডিসওবিডিয়েন্ট বলে দিল মাদক খায়, সেটাও কিন্তু আনফেয়ার। মোটামুটি শিওর হতে হবে। মাদক বোঝার অনেক উপায় আছে, লাইফের রুটিন যাবে এলোমেলো হয়ে। তারপর মনে করেন যে যারা স্পেসিফিক টাইপের মাদকের উপর নির্ভর করে কীরকম হবে, যারা ইনজেকশন দিয়ে নেশা করে তাদের হাতের মধ্যে ইনজেকশনের মার্ক থাকবে, দাগ দেখা এবং সেই দাগগুলো অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তখন ঘান মতো হয়, পরিষ্কার দেখা যায়। এবং বাসায় সিরিঞ্জ থাকতে পারে। যারা মনে করেন যে ধোঁয়া আকারে টানে, তাদের কিন্তু ওই যে সিগারেটের রাংতা কাগজ অথবা ফয়েল পেপার, যেটা এখন তো চাইনিজের মানে বিভিন্ন খাবার গরম রাখার জন্য ব্যবহার করে, সেগুলো, তারপরে মোমবাতি, তারপরে লাইটার, এই টাইপের জিনিসগুলো। একটু রুমটাও খুলে মানে খুঁজে দেখা দরকার, একটু সিক্রেসির ব্যাপার আছে। ড্রয়ারে ট্যাবলেট থাকতে পারে, মাদক থাকতে পারে, একটু খুঁজে দেখার যেটা ব্যাপার বলেছেন। একটা হচ্ছে আমার ব্যক্তি স্বাতন্ত্র্য, আর একটা হচ্ছে আমার ক্ষতি নিরোধ করা। যখন আমি নিজের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছি, তখন কিন্তু গার্ডিয়ান মানে কি, গার্ডিয়ান মানে যে আমাকে গ্রো করতে হেল্প করে। আমি এরকম আমার মানে অনেকে বোঝানোর জন্য বলেছি, একটা চারা গাছ, তার চারপাশে বাঁশে একটা ফেন্স দিয়ে দেয় গোল করে, একটা বেড়া দিয়ে দিল। উদ্দেশ্য হচ্ছে যে ছাগলে না খায়, গরুতে না খায়, পাতা ছিঁড়ে না নিয়ে নেয় কেউ। গাছটা বড় হয়ে গেলে আর ফেন্স লাগে না। এই ছোট অবস্থায় গার্ডিয়ান হচ্ছে এই জিনিস। এখন তাকে গ্রো করতে হেল্প করতে হবে। ওরকম ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য, ওর রুমে কেউ ঢুকবে না, ওর জিনিস চেক করবে না, এটা আসলে কাজ করবে না। এবং অনেক সময় মাদকের রোগীকে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি কি চিকিৎসা নিবে, প্রমাণিত হলেও নিবে না, অনেক সময় জোর করে চিকিৎসা দিতে হয়। জোর করে। একটা ইন্টারেস্টিং একটা গবেষণা আমার মনে পড়ছে যে যেই রোগীকে জোরপূর্বক চিকিৎসা নেওয়া হয়েছে, যে রোগীকে সম্মতির ভিত্তিতে নেওয়া হয়েছে, আউটকাম রেজাল্ট কিন্তু দুটোর কোনোটাই খারাপ না। জোরপূর্বক চিকিৎসা নিলে যে আউটকাম খারাপ তা কিন্তু না। কাজেই চিকিৎসার আওতায় আনতে হবে। হ্যাঁ, এবং মাদক দীর্ঘ সময় ব্যবহার করলে তো মানে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষতির দিকে চলে যায়, ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে। কাজে তাকে জোর করে চিকিৎসা করতেই হতে পারে। যেমন উত্তেজক নেশা যেটা কোকেইন, তাদের ফাংশনাল এমআরআই করা হয়েছে মস্তিষ্কের, এবং দেখা গেছে তাদের মস্তিষ্কের এই এমআরআই রিপোর্টে স্থায়ী চেঞ্জ আসছে। হ্যাঁ, কাজে এটা কিন্তু মানে সিরিয়াস জিনিস, এটা কিন্তু হালকা কিছু না। হালকা কিছু না। বুশরা? হ্যাঁ, একটুখানি অ্যাড করি। আমার কাছে একটুখানি মনে হয়েছে যে আমাদের আজকে টপিকটার সাথে অনেকটা একটুখানি আমি একটুখানি মিল পাচ্ছি। ওই জায়গাটায় যে আমরা কি আমার আসলে বাচ্চাকে মানুষ করার সময় আমার আসলে প্রক্রিয়াটা কি ছিল। আমরা তো সাধারণত মনে করি যে আমরা শিখাবো, না হলে একটা শৃঙ্খলার মধ্যে আনবো আর ভালোবাসবো। তো এই দুইটার মধ্যে রেখে আমাদের অভিভাবকদের আসলে ইচ্ছা থাকে তিনটা জিনিসই তাদেরকে দেওয়া। তো এই যে ভালোবাসা দিতে যে সোহাগ করা তারই সাথে, নাকি শাসন করা তারই সাথে সোহাগ করে, তো ওইভাবে ভালোবাসাটাকে আমি শেখাচ্ছি। আমি কি বেশি নিয়মের মধ্যে রেখেছিলাম, এই যেটার কারণে সে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, যে ঢাকনাটা খুলতে যে রেখে দিচ্ছে, দেখছে না। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আসলে আমি কিভাবে আসলে আমি আমার বাচ্চাটাকে কিভাবে নির্দেশনা দিয়েছি একটু যদি খেয়াল করা যেত, ওইটা আমার কাছে ওইটা মনে হলো। আর ভাইয়া তো বলেছেনই। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই শিওর না হয়ে বাচ্চাকে কখনোই আমি আমার সন্তানকে বলবো না যে তুমি এটা করেছো। হ্যাঁ, করেছো, তাহলে ওইটাতে কিন্তু তারা না করলে ওই জায়গাটা একটা ধাক্কা খায় যে বাবা মা আমাকে বিশ্বাস করলো না, এত বড় একটা কথা বলে দিল। আরেকটা বিষয় আছে যে হ্যাঁ, যে জোর করে যখন নেওয়া হয় তখন আমাদের কিন্তু বাবা মা হিসাবে খারাপ লাগে, এবং ওই যে প্রসেসগুলো যখন শুনে তখন মনে হয় এতদিন কিভাবে না দেখে থাকবো। তো ওই জায়গাটাও আমি বলতে চাই জহির ভাইয়ের সাথে যে ওইখানে ভালোবাসা না, ওই আমি যদি ওই ভালোবাসা দেখাই ওটা আসলে ভালোবাসা না। তো নিজেকে ওই জায়গাটা ধরে রাখা যে হ্যাঁ, আমি সত্যিই যদি ভালোবাসি তাহলে আমাকে এই
এই যে একটা পথ চলাটা হবে, তার সাথে এই পথ চলাটা যেন মানে ওর জন্য ভালো হয়, স্বাস্থ্যকর হয়, সেই জায়গাটা আর কি খেয়াল রাখা। একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি যে বাবা বারবার দোষ ধরছেন, টুথপেস্টের মুখ খুলে ফেলছে, পানির ঢাকনা খুলে ফেলছে, বাবা প্রশংসা করেন কতবার, সেটা জিজ্ঞেস করা হয়নি আমাদের। আর আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ বুশরা বলো, তুমি সংক্ষিপ্ত করে শেষ করো, ফোনে যাবো। এই যে আমি চিন্তা করছি যে ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, এই চিন্তাটা আসলে কার? আমার কি? হ্যাঁ আমার না। হ্যাঁ, সেই জায়গাটা একটু ফোকাস দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ।